محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العلي العظيم। ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা কমিটি কর্তৃক কালীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদনে আজকের এই পরিস্থিতি ও জুলাই ৩৬ জুলাই আন্দোলন এটা একটা শব্দ বা একটা সংখ্যা নয়, এটা একটা ইতিহাস। যতদিন আমাদের এই সমাজ বেঁচে থাকবে প্রত্যেকের অন্তরে মিশে থাকবে এই জুলাই, এই ৩৬শে জুলাই। কবির কথায় বলা হয় যে আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সামনে কি কি করব, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করব, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা আয়োজন করব, সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব আমাদের বার্তা ছড়িয়ে দিব, মানববন্ধন র্যালি আলোচনা সভা নিয়মিত করব, সরকার ও প্রশাসনের কাছে লিখিত দাবি পেশ করব। শেষ কথা হচ্ছে বন্ধুরা, আমরা রাজপথে নেমেছি কারো বিরুদ্ধে নয়, আমরা নেমেছি অন্যায়ের বিরুদ্ধে ও বৈষম্যের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে। তাই পরিষ্কার অর্থে আমি এই কাজগুলোর কারণে বলতে চাই, জুলাই আগস্টে আমরা যেভাবে একসাথে হাতে হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এক হয়েছিলাম, যতদিন না বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে ততদিন আমরা একসাথে রাজি আছি কিনা? ২৪-এর গণঅভ্যুত্থান জুলাই আগস্টের পরে একটা পক্ষ এখন বাংলাদেশে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যেটাকে হালাল বলে গণ্য করে প্রতি ইউনিয়নে, প্রতি মহল্লায়, প্রতি শহরে, প্রতি বাজারে এটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই না আমার ভাইদের, আমার মহিলা রক্তের উপরে দাঁড়িয়ে কেউ এটা করুক। এখান থেকে আওয়াজ তুলে বলতে চাই, এই কালীগঞ্জের মাটিতে কোন রকম দালালি, কোন রকম চাঁদাবাজি, কোন রকম দখলদারি এই ছাত্র সমাজ মেনে নেবে না। আমি বলতে চাই, আমাদের এই কালীগঞ্জের মাটি আমাদের জন্য যদি জীবন আমার দিতে হয় আমার জীবন দেবো, কিন্তু এই কালীগঞ্জের মাটিকে আমরা কলঙ্কিত হতে দেব। ৫ আগস্টের পরে চাঁদাবাজি এক পর্যায়ে টোটাল বন্ধ হয়ে গেছিল। তখন আমার যা মনের ধারণা, তখন দেশটা ছিল সম্পূর্ণ বৈষম্যবিরোধী ছাত্রদের দখলে এবং তাদের নিয়ন্ত্রণে। যখনই তারা একটু চুপ হয়ে গেছে তখনই কিন্তু এই চাঁদাটা আবার প্রকাশ্যে অথবা গোপনে পোকার টাকা ধারণ করেছে, এবং এমন বলতে পারি যে ৫ গুণ বৃদ্ধি হয়েছে চাঁদা। যে চাঁদা স্বৈরাচারের আমলে ছিল ২০ টাকা, সেটা এখন ১০০ টাকা হয়েছে। এবং কিছু চাঁদা হচ্ছে গোপনে, যেটা আমাদের ব্যবসায়ীদের জন্য বা সাধারণ মানুষের জন্য প্রকাশ করাও তাদের জন্য একটা জীবনের হুমকি বা সমস্যা। আমরা ২৪শে জুলাই স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাটাকে আমরা আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিছি। এখনো পর্যন্ত আমরা যে কোনো কাজে কোনো জায়গায় গেলে আমাদের এখনো মামু খালু ছাড়া কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিশেষ করে ৪ তারিখ আমার গা লোম এখন শিউরে ওঠে। যুদ্ধটা ছিল ডু অর ডাই। একটি মহল এই দেশটিকে ষড়যন্ত্রে নিবন্ধিত করে এই স্বাধীনতাকে তারা নস্যাৎ করতে চায়।
আমি আপনাদের বলতে চাই, আবার আপনাদের রাজপথে নেওয়া লাগতে পারে। আপনারা দেখেছেন রীতিমতো সার্জিস এবং হাসনাতকে হত্যার জন্য ওরা সমস্ত প্রকার ষড়যন্ত্র তারা করে যাচ্ছিল। যদিও আল্লাহ জান নেওয়াজ এবং দেওয়ার মালিক হল আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে ওর ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। সত্যের পথে চলতে গেলে কিছু বাধা আসবেই। আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা আমাদের এই সত্যের পথকে, আমাদের এই সমাজে যে অনিয়মগুলো যারা করে বেড়াচ্ছে, তাদের এক কথাই বলতে চাই, তারা যদি আমাদের সামনে আসে তাদের কোনো রকম আমরা ছাড় দিব না। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, আমরা আমাদের সর্বমেধা কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বিএনপির সাথে মিটিং করেছিলাম আমরা। বিএনপি আমাদের ডাকে নাই, কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে ওই সময় হাসিনা তো ক্ষমতায়, ওই সময় আমাদেরকে অন্ধকারে যেয়ে তাদের সাথে বসতে হয়েছিল আন্দোলন সাকসেসফুল করার জন্য। সুতরাং আজকে যদি বিএনপির ক্রেডিটকে অস্বীকার করেন, জামাতের ক্রেডিটকে অস্বীকার করেন, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তো প্রশ্নবিদ্ধ হবে। গণ অধিকারকে অস্বীকার করেন, তাহলে প্রশ্নবিদ্ধ হবে। আমরা 5 আগস্টের পরে কালীগঞ্জে এসেছিলাম, সেখানে হোসাইন ছিল আমাদের সাথে। হোসাইনের সাথে আমার আরও 2-3 বছর আগে পরিচয়। তো হোসাইন ছিল, সেখানেও আমরা দেখলাম যে এই কমিটিতে আসা নিয়ে কামড়াকামড়ি। কিন্তু আজকে দেখছি যে বড় একটা কমিটি এসেছে, কিন্তু এই 5 আগস্টের পরে যারা আসতে চাচ্ছিল, কামড়াকামড়ি করছিল, তারা আজকে এই জায়গায় আসছে না। কারণ তারা হয়তো অন্য জায়গায় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, অথবা তাদের হয়তো এখানে সেই মধুয়ান নেই। একই সাথে বলবো যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মও হয়তো তার সঠিক প্ল্যাটফর্মে আছে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নেই পরাজয়। কবিতার লেখক আমি নিজেই। নেই পরাজয়। আমরা ছাত্র, আমরা বিজয়, আমাদের নেই কোনো ভয়। আমাদের সংবিধানে নেই পিছু হটা বা পরাজয়। নতুন একটা সকাল দেখতে দিয়েছি রক্ত ঢেলে, তবু করিনি ভয়, গিয়েছে শত শত বীর জেলে। লড়তে লড়তে ছিনিয়ে এনেছি নতুন এক সকাল। এটা আমাদের জাতিকে আলাদা করে দিয়েছে, এটা আমাদের অর্থের কারণে অনেকে পিছিয়ে দিয়েছে, কিংবা রাজনৈতিক কারণে অনেকের বিভিন্ন জায়গা থেকে পিছিয়ে দিয়েছে। সেহেতু আমাদের আন্দোলন চলমান চলবে যতক্ষণ না এই বৈষম্য আমাদের মাঠ থেকে বিদায় নেবে। আমাদের সম্মানিত সদস্যদেরকে বলতে বরণ করে নিচ্ছেন জননেতা হামিদুল ইসলাম হামিদ। আজকে আমাদের প্রধান অতিথি সাইদুর রহমান ভাই, আহ্বায়ক হুসাইন আহমেদ, রফিকুল ইসলাম স্যার, ওবায়দুল্লাহ পাটোয়ারি কাকা, মাওলানা আবু তালেব এবং আন্দোলনের নেতৃবৃন্দ। নাম আছে, আমি সব করতে পারবো। আমাদের কালীগঞ্জ উপজেলা আহ্বায়ককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি তাকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের কালীগঞ্জ উপজেলা সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ। আমাদের মুখ্য সংগঠনকে বরণ করে নিচ্ছেন মাওলানা আবু তালিব, সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের মুখপাত্রকে বরণ করে নিচ্ছেন রফিকুল ইসলাম মন্টু খান, প্রভাষক শহীদুল আলী কলেজ ও ওবায়দুল্লাহ কাকা। সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন ওবায়দুল্লাহ পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী।
দীর্ঘ 17 বছরের অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্যের যে স্বর্গরাজ্য তৈরি করা হয়েছিল, সেখান থেকে জাতি বের হওয়ার কোনো উপায় দেখছিল না। এমন একটি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এই জুলাই বিপ্লবের সহযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলনকে সফল করলো, যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের একটি কঠিন অবস্থা থেকে একটি ভালো অবস্থানে পৌঁছালাম। এজন্য এই ভালো অবস্থানে পৌঁছানোর জন্য এই আন্দোলনে যারা জীবন দিল, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য এই ছাত্ররা সেদিন যে ভূমিকা রেখেছিল, সেই ভূমিকা রাখতে যেয়ে অনেক রক্ত ঝরেছে এই দেশের তরুণদের। সেই রক্তের উপরে দাঁড়ায় আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে, আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা কতটুকু 5ই আগস্টের পর থেকে এখন কাজ করছি, সেই কাজের সফলতা ব্যর্থতা সেটা আমাদেরকে হিসাব করা দরকার। এজন্য আমি মনে করি এই আন্দোলনে যারা জীবন দিল, রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা তাদেরকে প্রদান করা দরকার। যারা আহত আছে, রাষ্ট্রীয়ভাবে যথাযথ চিকিৎসা নেওয়া এবং তাদের বিষয়ে খোঁজ খবর রাখার বিনীত অনুরোধ রাষ্ট্রের কাছে আমাদের পক্ষ থেকে। সদস্য হয়েছেন যে সংগঠন হাজারো শহীদের রক্ত জীবনের উপর প্রতিষ্ঠিত। আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাই, আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব প্রেরণ করা হয়েছে, আপনারা তার যথাযথ মূল্যায়ন ও সম্মান করবেন। দুঃখজনক হলেও সত্য, আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়ে আছি যখন বৈষম্য আমাদের প্রতিটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, অর্থনীতি থেকে শুরু করে সামাজিক প্রতিটি স্তরে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য শুধু ব্যক্তি জীবনকে নয়, একটি জাতির সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। জুলাই বিপ্লবে এবং বিগত 17 বছর স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আশু সুস্থতা কামনা করছি। একই সাথে বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করার ব্যবস্থা করতে হবে। একই সাথে যারা আহত আছে তাদের আশু চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিগত আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও তার দোসর এবং সেই সরকার যে মানসিকতা ধারণ করত, আমরা এখনো তার থেকে বের হতে পারিনি। তার দোসররা বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতে অবস্থান করছে এবং আমাদের ভিতরেও আমাদের সেই মানসিকতার পরিবর্তন আমরা করতে পারিনি। স্বৈরাচারের দোসররা, হাসিনা পালিয়ে গেছে ঠিকই, তার দোসররা বিভিন্ন ক্ষেত্রে বসে আবারও সেই ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, আমাদের ভিতরে একে অপরের সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের সকলের হাসিনার ক্ষেত্রে এবং আওয়ামী লীগের ক্ষেত্রে, ফ্যাসিস্টের ক্ষেত্রে আমাদের চিন্তা চেতনা এক জায়গায় থাকতে হবে। এই ব্যাপারে আমাদের সকলকে সর্বোচ্চ ছাড় দিতে হবে। এবং আমি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ এবং ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আপনারা যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন, আপনারা যখন এই সরকারের পতনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন,
তখন আপনাদের উদ্দেশ্য ছিল এদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, সমাজের সর্বক্ষেত্রে বৈষম্যহীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা। আপনাদের কারোরই সেদিন ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না। আমি মনে করি আজকে আপনাদেরকে ওই জায়গায় অবস্থান করতে হবে। নীতি এবং নৈতিকতার ক্ষেত্রে এক চুলো কোনো আপোষ করা যাবে না। যদি তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো নীতির সাথে এবং নৈতিকতার সাথে আপোষ না করে সামনে এগিয়ে যেতে পারো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি 17 বছরে যেটা আমরা পারিনি, 17 বছর চেষ্টা করে যেটা আমরা পারিনি, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সেইটা কিন্তু সম্ভব হয়েছে। সেটা হচ্ছে কালীগঞ্জ উপজেলায় প্রত্যেকটা নাগরিকের সুনিশ্চিত তাদের যে জীবনযাপনের ব্যবস্থা এবং তাদের যে চাওয়া পাওয়াগুলো এটা সুষ্ঠুভাবে যেন সবাই সবার জায়গা থেকে নিতে পারে। আমি বরাবর যে রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আসুক এবং পরবর্তীতে যে সিচুয়েশন তৈরি হবে সেটার জন্য যেন এই স্বৈরাচারিত্ব আর কখনো গঠন না হইতে পারে, এই দিকটা সবাইকে খেয়াল রেখে সরকার গঠন করার জন্য আমি উদাত্ত আহ্বান করবো সবার প্রতি। 5 তারিখে যদি ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের দেশ থেকে পলায়ন না করতো তাহলে হয়তো আমরা এখানে যারা আছি তারা এখানে থাকতেই পারতাম না। কেউ থাকতাম জেলে, কেউ থাকতাম কবরে। 5 তারিখ সহ ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই। আমাদের এই কমিটি গঠন করা হয়েছে, মানে কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি। এই কমিটির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি এটা সম্পর্কে আমাদের সবাইকে আগে অবগত হতে হবে। মানে বিষয় হচ্ছে কমিটি দিয়েছে, আমি কমিটিতে আসলাম, মানে এটাই তো আমাদের দায়িত্ব না। এখন থেকে আপনাদের উপর দায়িত্ব অর্পণ করা হলো, মানে আপনারা কমিটিতে আসছেন, এরপর মধ্য দিয়ে আপনাদের উপর দায়িত্ব অর্পণ করা হলো। দায়িত্ব কাদের? এই দায়িত্ব হচ্ছে সেই রেখে যাওয়া 2000 শহীদের দায়িত্ব, যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের দায়িত্ব। এদেশের মানুষের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের মাধ্যমে দেশের সকল নাগরিকের এই দেশ। সুতরাং এই দেশে কোনো ফ্যাসিস্ট, এই দেশে কোনো খুনি, এই দেশে কোনো হত্যাকারী, এই দেশে মানুষের অধিকার হরণকারী কেউ এই দেশে আসবেন এবং এই দেশকে জাহিলিয়াতের দিকে ঠেলে দিবেন, এই ছাত্ররা, এই দেশের জনতা এইটা কখনো মেনে নেয়নি, কখনো নেবে না। 2024 সালেও তারা দেখিয়ে দিয়েছে আমরা মানি না। সম্মানিত উপস্থিতি, 18 জুলাই থেকে শুরু করে এই দেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা। সুতরাং এই জুলাইয়ের গণহত্যার বিচার আমাদের চাওয়া কি অপরাধ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণহত্যার বিচারের জন্য সবসময় সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। নিহত আহত যারা আছেন এই নিহত আহত পরিবারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবেন। আমরা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরে আছি। বিষয়টা আসলে কেমন, আমরা যদি পূর্বের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব 52 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 24 প্রতিটা আন্দোলনেই এই ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগামী, অনস্বীকার্য। কিন্তু এই ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলনের সফলতাও নিয়ে এসেছে। কিন্তু এই সফলতা অর্জনের পরে তারা যখন তাদের একাডেমিক কার্যক্রমে ফিরে গিয়েছে, এই আন্দোলন সংগ্রাম থেকে বিচ্যুত হয়েছে, ঠিক তখনই একটা মহল সেই স্বাধীনতাকে লুণ্ঠন করেছে। এটা কিন্তু নতুন নয়, সেই 52, 71 থেকে শুরু করে আজ 2024 সালে এসেও আমাদেরকে এটা দেখতে হচ্ছে। যেটা আমি বলবো, এই 2000 শহীদ এবং 30,000 আহতদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। ঠিক তেমনইভাবে আমরাও কালীগঞ্জে আন্দোলন পরবর্তী কিছুদিন মাঠে সরব থাকলেও আমরা কিন্তু আমাদের মতো আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে গিয়েছিলাম। তার ফলশ্রুতিতেই দেখতে হচ্ছে সেই স্বৈরাচার ফ্যাসিস্ট আমলের মতো আজ কালীগঞ্জ
কালো ভয়াল গ্রাসে আটকে ধরে আছে। ইতিপূর্বে যেমন চাঁদাবাজি হতো, লুটপাট হতো, আজ তার থেকে বেশি হচ্ছে, কোথাও কম হয়নি, ঠিক কিনা? সেজন্যই কিন্তু আবার নতুন করে আমাদের এই কমিটি দিয়ে আমাদের এই কার্যক্রমকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একত্রিত হয়েছি। আপনাদেরকে সজাগ থাকতে হবে, যারাই দেখবেন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছে, সেটা যে কোনো রূপে হতে পারে। আজ আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, তাই বলে তারা বিএনপি জামাত কিংবা অন্য কোনো দলের নামে যদি পুনর্বাসিত হয়, তাদেরকে আমরা ভুলে যাব না। আমরা কিন্তু তাদের দেখেছি, তাদের গায়ে আমাদের শহীদ ভাইদের রক্ত লেগে আছে, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। তাই আমি বলতে চাই, আজ যারা এই নষ্ট রাজনীতিতে উন্মাদ হয়েছে, আপনারা সচেতন হন, নয়তো আপনারাও কিন্তু ঠিকই ওই আওয়ামী লীগের মতো ইতিহাসের আস্থাকুণ্ডে নিক্ষিপ্ত হবেন অতি দ্রুত। আমাদের কালীগঞ্জে প্রথম থেকেই কিন্তু আন্দোলন সংগঠিত হয়েছে, মাঝে মধ্যে কখনো আন্দোলন হয়েছে, কখনো হয়নি, কিন্তু সেই দিকে ধারাবাহিকভাবে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে গেছি। একদিনের কথা আমার খুব মনে পড়ে, প্রথম যেদিন কারফিউ জারি করা হলো 20 জুলাই, তার আগের দিন কালীগঞ্জে প্রোগ্রাম থ্রো করে, ওইটা মূলত ছিল ছাত্র শিবিরের নেতৃত্বে প্রোগ্রামটা থ্রো করা হয়েছিল। রাত্রে যখন কারফিউ জারি করা হলো, তখন প্রোগ্রাম প্রথম পর্যায়ে ক্যান্সেল করার সিদ্ধান্ত হলো। তো ছাত্র শিবিরের তৎকালীন নেতৃবৃন্দ বলেছিল, আগামীকাল যদি কালীগঞ্জে 100 লাশও পড়ে যায়, তাও এই প্রোগ্রাম কালকে আমাদের বাস্তবায়ন করতেই হবে। ঠিক সেই দিন আমরা কালীগঞ্জে জীবনটা হাতের মুঠোয় নিয়ে এসেছিলাম। আমার বাসা থেকে অনেক আন্দোলনে অনেক সরঞ্জাম আমরা তৈরি করে এনেছিলাম। পুলিশের সাথে হয়তো আমাদের সংঘর্ষে জড়াতেও হতে পারে, তার পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে এসেছিলাম। সেদিনের আন্দোলনে প্রায় 80% আমার মনে আছে ছাত্র শিবিরের জনশক্তিরা ছিল, সাধারণরা ছিল, সেখানে ছাত্রদলের কিছু ভাইরাও ছিল। সেই দিন আমার কাছে সব থেকে কঠিন দিন ছিল আন্দোলনের। অন্যান্য দিন পুলিশের সাথে সংঘর্ষ করেছি, কিন্তু সেই দিন আসলে কি ঘটবে সেটা আমাদের কারোর জানা ছিল না। পার্শ্ববর্তী ঝিনাইদহ, কোটচাঁদপুর, মহেশপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর কোনো জায়গায় সেদিন কর্মসূচি দেয়নি কারফিউর কারণে, কিন্তু আমাদের কালীগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে আমরা সেদিন কর্মসূচি করেছিলাম। তার পরবর্তী আরেকটা ভয়াবহ দিন আমাদের কালীগঞ্জে ছিল, সেদিনটা ছিল 3 আগস্ট, যেদিন মূলত ওই প্রোগ্রামটা হয়েছিল আমাদের ছাত্রদলের ভাইরাই সেটাকে লিড করেছিল। আমাদের ঝিনাইদহের কর্মসূচি ছিল সেদিন 11টায়, সেই 11টা কর্মসূচি শেষ করে কালীগঞ্জে এসে বিকাল 3টার প্রোগ্রাম বৃষ্টির কারণে প্রায় 4টা পর্যন্ত অপেক্ষা করার পরেও খুব বেশি জনশক্তির উপস্থিত না পাওয়ার কারণে যখন আমরা প্রোগ্রাম শুরু করতে যাব, ঠিক সেই মুহূর্তে সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের প্রোগ্রামটা শুরু করা হয়েছিল। কলেজের চতুর্দিক থেকে পুলিশ আমাদেরকে এলোপাথারি লাঠি দিয়ে আমাদেরকে আঘাত করতে থাকে, আমাদের 5 জন ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শেষ পর্যায়ে আমাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, ইটপাটকেল নিক্ষেপ হয়। ওই দিন আমার মাথা ফেটে গিয়েছিল, আমার মনে আছে। তো এইভাবেই কিন্তু কালীগঞ্জের আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে গিয়েছি এবং 4 তারিখেই বলা যায় এই কালীগঞ্জ থেকে আমরা আওয়ামী লীগ মুক্ত করেছি। 4 তারিখে এই কালীগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছিল যে তারা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কতটা সোচ্চার। এই কালীগঞ্জ লোকারণ্য হয়ে গিয়েছিল সেই 4 তারিখ। আমার মনে আছে আমার গ্রামে গিয়ে আমি 4 তারিখে বলেছিলাম, আজ থেকে আমার এই গ্রাম আমি আওয়ামী লীগ মুক্ত ঘোষণা করলাম, আজকে থেকে এই গ্রামে যেই আওয়ামী লীগকে দেখবো তাকে ধরে তাজা কবর দিয়ে দেবো। এই ঘোষণা আমি আমার গ্রামে গিয়ে 4 তারিখেই দিয়েছিলাম এবং সেদিন রাত্রে আমাকে অনেকে দাঁড়িয়ে খুঁজে বেরিয়েছিল, আজ তারা কোথায়? আজ তারাই কিন্তু পালাতো। তো আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমার কথা দীর্ঘায়িত করব না। আমরা আজকে এই মতবিনিময় সভায় আপনাদের সকলের মতামত নিয়েছি। আমাদের যারা অতিথি ছিল তারা আমাদেরকে অত্যন্ত মূল্যবান মতামত দিয়েছেন। আমরা এই সকলের মতামতকে নিজেদের সাদরে গ্রহণ করে আগামী দিনে এই কালীগঞ্জকে সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে যেমন সর্বদলীয় একটি প্ল্যাটফর্ম ছিল, বিশেষ করে আমরা কালীগঞ্জে চাই আগামী দিনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক তেমনই একটি প্ল্যাটফর্মে আবার ফিরে আসুক। এই কালীগঞ্জের সকল প্রকার অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, লুটপাটের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার সোচ্চার ভূমিকা পালন করুক। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আমরা এখন লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা টোটাল ছাত্র সমাজকে বিভক্ত করার জন্য একটি গোষ্ঠী লক্ষ কোটি বিলিয়ন ডলার খরচ করছে। আমাদেরকে তাদের দিকে সজাগ দৃষ্টি আকর্ষণ করতে হবে, তাদের প্রতি সচেতন থাকতে হবে। আমরা ঠিক জুলাই আন্দোলনে যেমন
কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সকল দলমত ভুলে গিয়ে দেশের সাথে আন্দোলন করেছি। আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সেই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সকলকে সর্বোচ্চ কম্প্রোমাইজ করার মন মানসিকতা রাখতে হবে, না হলে সুন্দর একটি বাংলাদেশ আমরা কখনোই উপহার দিতে পারবো না। তো আপনারা সকলেই অনেক কষ্ট করে এসেছেন, বৃষ্টিকে উপেক্ষা করে, এজন্য আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। আজকে যারা আমাদের প্রোগ্রামে অতিথি হিসেবে সময় দিয়েছেন, তাদের মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য তাদেরকেও আমি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।